সে দুপুরের পর থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছে রিধিতা। জানালার পর্দা টানা ঘরের বাতাস ভারী আর নিস্তব্ধ। ঘড়ির টিক টিক শব্দটা ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না। কান্না করতে করতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। হঠাৎ দরজার ঠক ঠক শব্দে ঘুম ভাঙলো তার। প্রথমে বুঝতেই পারল না কোথায় আছে, কি হচ্ছে। ধরফর করে উঠে বসলো, চোখ ঘষে কিছুটা সময় নিল নিজেকে ঠিক করতে। মাথা ঝাঁকিয়ে নিল কয়েকবার, তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:30 বাজে। বাইরে দিনের আলো মলিন হয়ে এসেছে, জানালার ফাঁক গলে কমলা রঙের আলো ঘরে ঢুকে তার ক্লান্ত মুখে পড়ছে। টেবিলে পড়ে থাকা ফোনের জ্বলন্ত স্ক্রিন চোখে পড়তেই মনে পড়ে দুপুরে ঘটে যাওয়া সব কিছু। বুকের ভেতরটা আবারও টনটন করে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল, চোখ জোড়া ছটছট করছে। ঠিক তখনই দরজা আবার ঠকঠক শব্দ। রিধি ভারী শরীরটা নিয়ে টেনে দরজা খুলে দিল। দরজা খুলতেই ঈশানী ঢুকে পড়লো তড়িঘড়ি করে, হাতে কয়েকটা শাড়ি। বিছানার ওপর শাড়িগুলো এক এক করে ছড়িয়ে দিল। অতঃপর রিধির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এগুলোর মধ্যে একটা পছন্দ কর। আব্বু বলছে দ্রুত রেডি হইতে। ফ্রেশ হয়ে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। রিধি কিছুক্ষণ স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল। তার চোখে কোনো চাহনি নেই, যেন পুরো পৃথিবীর প্রতি অরুচি। তবু ধীরে ধীরে ছোট নেড়ে বলল, কোথাও যাব না, শাড়িও পরবো না। ঈশানী একটু থেমে বিছানায় বসলো বোনের মুখোমুখি হয়ে। অতঃপর কোমল কণ্ঠে বলল, রিধি, কেন পাগলামো করছিস? আবেগে গা ভাসিয়ে দিলে পরে কষ্ট তোরই হবে। তুই ভালো করে জানিস আব্বু কখনোই আহাদ রাজার সাথে তোর সম্পর্ক মেনে নিবে না, বরং আরো ঝামেলা হবে এসব নিয়ে। হৃদির চোখ জ্বলে উঠল, কণ্ঠে রাগ আর কষ্টের মিশ্র স্বর। তাহলে কি করতে বলছো আমাকে? ঈশানী হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছুই বলছি না, তবে আমার মনে হয় ওই উগ্র বদমেজাজি লাগামহীন আহাদ রাজার চেয়ে আদনান মীর অনেক ভালো। একজন ডাক্তার, শান্ত শিষ্ট পরিপাটি, সব দিক দিয়ে পারফেক্ট। হৃদি এবার ঠোঁট শক্ত করে ফেল, চোখে আগুন, গলায় এক রকম জেদ মিশিয়ে পড়ল, আমার পারফেক্টের দরকার নাই। আমার এই বদমেজাজি লাগামহীন শ্যামবর্ণের উগ্র আহাত রাজাকেই লাগবে। আমি আদনান মীরকে কিছুতেই বিয়ে করব না। ঈশানীর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছে তার বোন কাটা বেছানো পথে হাঁটছে, তবুও সে বোনকে বোঝানোর জন্য চেষ্টা করল। দেখ রিদি, তুই এখন আবেগের বশে এসব বলছিস, কিন্তু ভেবে দেখ তো, আহাদ রাজা নিজের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। সে তোর খেয়াল কি রাখবে? আর সব থেকে বড় কথা, তুই কি জানিস আহাদ রাজা তোকে ভালোবাসে কিনা? প্রশ্নটা বিদ্যুতের মতো বিঁধল হৃদির মনে। সত্যি তো, আহাদ রাজা তো কখনো বলেনি তাকে ভালোবাসে। তাহলে সে কেন এত পাগলামি করছে তার জন্য? আজকে তো সে অনেকবার কলও দিয়েছে, কই সে তো রিসিভ করলো না, আর কলও ব্যাক করলো না। আর যদি ভালো নাই পাশে, তাহলে এতদিন তার পিছু পিছু ঘুরেছে কেন? জানো বলে সম্বোধন, সেগুলো কি ছিল? তার গভীর ভাবনার মাঝে ঈশানী আবারও প্রশ্ন করল, কি হলো, এখন চুপ করে আছিস কেন? আহাদ রাজা তোকে ভালোবাসে? রিধি জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল, আমতা আমতা করে বলল, বাসে মনে হয়। ঈশানী তাচিলে হাসি দিয়ে বলল, মনে হয় মানে তুই জানিস না আহাদ রাজা তোকে ভালোবাসে কিনা? সেটাই জানিস না, অথচ তার জন্য পাগলামি করছিস। রিধি সরাসরি বোনের চোখে দৃষ্টি গেঁথে দিয়ে অদ্ভুত গলায় বলল, পাগল না হলে কি ভালোবাসা যায়? কিন্তু আহাদ রাজা তো তোকে ভালোবাসে না। বললাম তো বাসে। রিধি এবার গলায় জেদ মিশিয়ে চেঁচিয়ে উঠল। কথাটা বলেই সে মুখ ফিরিয়ে নিল, চোখে পানি জমেছে, বুকটা অদ্ভুত ভাবে ভারী লাগছে। ঈশানী কপাল গুছিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও শান্ত কণ্ঠে বলল, এইসব ভাওতাবাজি কথাবার্তা আমার সাথে বলবি না। জীবন সিনেমা না রিধি, যা হয়েছে ভুলে যা। আদনানকে বিয়ে করে নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রীতি চোখ বাঁকিয়ে হালকা হাসল, কিন্তু সেই হাসি বিষাদ মাখা। চোখে চোখ রেখে বলল, ভুলে যাও কি এতই সহজ? যদি তাই হয় তাহলে তুমি জোবান ভাইকে এখনো ভুলতে পারলে না কেন? ঈশানী মুহূর্তে পাথরের মতো স্তব্ধ হয়ে যায়, চোখ দুটো ছলছল করে উঠল। রীতি তার বুকের সবচেয়ে গভীর ক্ষতটা ছুঁয়ে দিয়েছে, কিন্তু হৃদির মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, শুধু নীরব জেদ। ঈশানী ছুচকা নিজেকে সামনে নিয়ে ভারী ঝোঁক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার অতীত ভুলে গেছি রিধি, সেগুলো খুঁচিয়ে সামনে আনার চেষ্টা করিস না। তুই বড় হয়েছিস, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে।
নিজের ভালো চাইলে আব্বু আমার পছন্দ মতো আদনানকে বিয়ে করে নে। রীতি নিজের সিদ্ধান্তে অটল রইল, ঠোঁট চেপে বলল। আমি কিছুতেই আদনানকে বিয়ে করব না। ঈশানী এবার রেগেই গেল, একরকম জোরেই বলল। কিছুক্ষণ কোন ধাতু দিয়ে গড়া তুই? এতক্ষণ কি বুঝিয়েছি তোকে আমি? চুপ থেকে আবারও বলল। ঠিক আছে, তুই বিয়ে করতে না চাইলে আব্বুকে গিয়ে বল, আমি আর এসবের মধ্যে নেই। ঈশানীর চিৎকারে দরজা এসে উকি দিলেন তারেক রায়ান। চোখে মুখে একটু বিরক্তি, তবুও শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? চেঁচামেচি করছো কেন? রীতি তখন বিছানায় বসে আছে নিথর হয়ে, চুল এলোমেলো, ছুট কামড়ে ধরে রেখেছে যেন নিজেকে সংযত করছে। ঈশানী এক পলক বোনের দিকে তাকে আবারও বাবার দিকে ফিরে একটু বিরক্তি মেশানো সরি বলল। তোমার মেয়ে শাড়ি পরতে চাইছে না। তারেক রায়ান হৃদির দিকে এক ঝলক তাকে ছাঞ্চা কঞ্চে বললেন, ঠিক আছে, ও পড়তে না চাইলে দরকার নেই। ওর যেটা কমফোর্টেবল ওটাই পড়ুক। শাড়ি পরতে হবে এমন তো না। বলে তিনি দরজা টেনে চলে যায়। আর তখনই ঘরে ঢুকে তানভীর এক লাফে বিছানার উপর উঠে হালকা কাত হয়ে বসে, শাড়িগুলো নেড়েচেড়ে হৃদির দিকে তাকিয়ে ছাচ্চা করে বলল, ঈশানীপু, কেন ওরে জোর করছিস শাড়ি পরতে? পেতনিরা কি কখনো শাড়ি পরে? শাড়ি তো পরে নারীরা, ও তো আস্ত একটা পেতনি। এই জন্যই তো ও শাড়ি পরতে চাইছে না। হৃদি তানভীরের দিকে কটমট করে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তানভীর, তানভীর, আমার চোখের সামনে থেকে যা, তা না হলে থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাইয়া দিব। তানভীর থরফর করে উঠে হৃদির সামনে এসে গাল পেতে দিল। তাহলে দেনারে, অনেকদিন ধরে একটা মেয়েকে পটানোর চেষ্টা করতেছি, পড়তেছে না। বলে সাদা হলেও নাকি আমার চেহারা খারাপ। সার্জারি করতে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, একটু চেহারাটা পাল্টায় দেনা বোন। হৃদির চোখে রাগ জ্বলে উঠল, কোনো আগাম ইঙ্গিত ছাড়াই সাপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল তানভীরের গালে। তানভীরের মুখ থেকে অবচেতন ভাবে বেরিয়ে আসলো চাপা আর্তনাদের শব্দ। আহ গড়ে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। তানভীর টলমল করে একটু কাত হয়ে গেল, গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঈশানীয় বিস্ময়ে তাকিয়ে আছে, মজার ছলে বলেছে বলে রীতি এমনটাই করবে তার কল্পনাও করেনি। তানভীর মুখ ফাঁকে গালে হাত ঘষে ঘষে কাঁদো কাঁদো গলায় বলল, ঈশানীপু, তোর বোন নাকি ভাত খায় না? এত শক্তি কি শুধু বাতাস খেয়ে বানাইছে? আউচ, আমার দাঁত নড়ে গেছে মনে হয়। রীতি তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বিছানার ওপর থেকে একটা নেভি ব্লু উপর রূপলি সুতোর কাজের একটি শাড়ি তুলে নিয়ে ধপধপ করে পা ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা এমনভাবে বন্ধ করলো যেন ওর প্রতিটি শব্দে জমে থাকা রাগ গলে বেরিয়ে আসছে। তানভীর মুখ বাঁকে ঈশানীর দিকে তাকে মৃদু গলায় বলল, তোর বোন আসলে একটা পেতনি, আমি চাই না হলে আবার সত্যি সত্যি আমার চেহারা পাল্টায় দিবে। এই বলে গাল ঘষতে ঘষতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশানী তখনও থ মেরে বসে আছে, কারণ সে জানে রীতি একা শাড়ি পরতে পারবে না। আর হলো তাই। কিছুক্ষণ পরই ওয়াশরুমের দরজা এলোমেলো শাড়ির আঁচল পেঁচিয়ে বেরিয়ে এলো মুখের গম্ভীর অস্থিরতা। ঈশানী দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালো। কোনো কথা না বলে নিঃশব্দে শাড়িটা ঠিক করে দিল, পিঠের পিনগুলো লাগিয়ে চুল ঠিক করে দিল, তারপর হালকা মেকআপ করে সাজিয়ে দেয়। হৃদি ঘুরে আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে। ঈশানী সেদিকে তাকে নরম গলায় জিজ্ঞেস করলো, তুই তো বললি শাড়ি পরবি না, যাবি না, তাহলে হঠাৎ কি মনে করে রাজি হলি? হৃদি আয়নায় ভেতরে বোনের দিকে তাকায়, ছোচের কোণে একটা সহসময় হাসি ফুটে উঠল, মুখে কিছুই বলো না। ঈশানী তার বোনের সেই হাসিটা দেখেই বুঝে গেল তার মনে কিছু একটা তো চলছে, খুব গভীর কিছু। কিন্তু সেও আর কিচ্ছু বলো না, শুধুমাত্র মাথা নাড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। হৃদি তখনও আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইল, ছোচে মৃদু ব্যথার ছোঁয়া, চোখে জেদ, মনে অদ্ভুত এক দৃঢ়তা নিয়ে বিড়বিড় করে বলল, আমিও তো দেখি আমার বিয়ের খবরে আপনার উপর কেমন আচর পড়ে মন্ত্রী মশাই। সন্ধ্যা নামতে শহরের বুক জুড়ে ল্যাম্পপোস্টের আলো যেন নক্ষত্রের মতো ঝলমল করে জ্বলে উঠল। ঢাকার রাস্তাগুলো তখনও ব্যস্ত, তবুও একটা ক্লান্তির ছায়া নেমে এসেছে শহরের বাতাসে। সব মিলিয়ে এক অদ্ভুত সন্ধ্যা। এই সময়ই সংসদ ভবনের উঁচু গেট দিয়ে বেরিয়ে এলেন আমজাদ মেয়ের, আর তার পাশে আহাদ রাজা। সবার আলোচনায় ক্লান্ত মুখ, তবুও দুজনের পদক্ষেপ দৃঢ়।
বাইরে পা রাখতে ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে চোখ প্রায় ঝলসেই গেল আহাদের। সাংবাদিকের ক্যামেরার লাইট চারিদিকে দিনের মতো আলোকিত করে দিল। তাদের একটার পর একটা প্রশ্ন। আমজাদ মীর ঠান্ডা মাথায় অভ্যস্ত ভঙ্গিতে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। পাশেই আহাদ হালকা চোখে বিরক্তি আর অবসন্ন ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সাংবাদিকের আলোয় চোখ ঢেকে ফেলতে কালো চশমাটা পরে নিয়েছে। গার্ডরা এসে পিঠ ঠেলে দুজনকে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খোলার মুহূর্তেই আহাদ অবচেতন ভাবেই ফোনটা হাতে নিতেই চোখে পড়ল রিদিতার 7টা মিসড কল, সাথে আশফাক মীরের 2টা মিসড কল। আহাদ 1 সেকেন্ডের জন্য থমকে গেল। 2 আঙ্গুলে কপালটা একটু চুলকে নিয়ে ঘাটটাকে দুদিকে ঘুরিয়ে একাই বিড়বিড় করলো, মিস জানু এতগুলো কল দিয়েছে কেন? ফোনের দিকে তাকিয়ে একরাশ ভাবনায় ডুবে যায় আহাদ। এক অদ্ভুত উদ্বেগের ঢেউ বই গেল বুকের ভেতর, কিন্তু হঠাৎ কাঁধে স্পর্শ পেতে চমকে ওঠে। বাবরা জগৎ থেকে ফিরে আসে বাস্তবতায়। সাংবাদিকরা তাকেও কিছু প্রশ্ন করে, আর আহাদ মুখে নির্লিপ্ত ভঙ্গি এনে সরাসরি সব প্রশ্নের উত্তর দেয়। এমন সময় হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। আহাদ কথা বন্ধ করে ফোনের দিকে তাকাতেই দেখে আশফাক মীরের কল। সে আঙুল দিয়ে সামনে থাকা সাংবাদিকের ইশারা করে একটু সরে আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে আশফাক মীরের কড়া কণ্ঠস্বর ভেসে আসলো, কোথায় তুই? কতবার কল দিচ্ছি, রিসিভ করিস নাই কেন? আর ঠোঁট চেপে সুরে হালকা তীর্যকতা ইনি বলল, হানিমুনে ছিলাম তো, কিভাবে রিসিভ করব? ফালতু কথা বন্ধ কর আহাত, এখনই বাসায় আয়, তা না হলে হানিমুনে যাওয়ার টিকিট হাত ফসকে যাবে। আর হতভম্ব হয়ে বলল, মানে কি বলছো তুমি? বুঝিয়ে বলো। এত কিছু বলার সময় নাই, দ্রুত বাসায় আয়। এরপর লাইন কেচে গেল। আহাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এরপর ফু দেওয়ার মতো করে একটা নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায়। বাবার কানে কানে কিছু একটা বলে সে দ্রুত স্থান থেকে সেখানে বেরিয়ে আসে। সময় তখন আনুমানিক 7:45। মীর হাউসের সামনে এসে গাড়ি থামতেই আহাত গাড়ি থেকে গটগট করে ভেতরে ঢুকলো। মূল দরজার কাছে চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পা ধীরে হয়ে আসে। কাছে গিয়ে শিকুচকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, মুখটা এমন পটকা মাছের মতো করে রেখেছো কেন? আশফাক মীর একটু অপ্রস্তুত হয়ে দুবার গলা খাকারি দিয়ে চোখের ইশারা করলেন ড্রয়িং রুমের দিকে। আহাত চাচার দৃষ্টি লক্ষ্য করে কপাল গুছিয়ে নিয়ে তাকায় সেদিকে। এক মুহূর্তে তার রূপ পরিবর্তন হয়ে গেল। সেখানে একই সোফায় পাশাপাশি বসে আছে আদনান আর রিধিতা। যদিও তাদের মাঝখানে বেশ ভালোই দূরত্ব, তবুও এই দৃশ্য সহ্য হলো না আহাদের। যেন বিষাক্ত কাটার মতো বিঁধল চোখে। তার ভেতরে রক্ত যেন টকবক করে ফুটে উঠল। দেহের প্রত্যেকটা শিরা ভেসে উঠছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা। তার এই রূপ দেখে আশফাক মীর অজানা ভয়ে কেঁপে উঠল। চারিপাশে কারা আছে বা কি হচ্ছে সেটার কোনো পরোয়া করল না আহাদ। ঝড়ের বেগে এগিয়ে এসে সেদিকে এগিয়ে গেল। আহাদকে দেখে আদনানের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। বৃদ্ধি তখনও আহাদকে খেয়াল করেনি। নিচের দিকে তাকিয়ে আঙুল গুজে ধরে বসে আছে, কিন্তু হঠাৎ তার সামনে একজোড়া পা দেখে চমকে মাথা তোলে। আর তখনই দৃষ্টি পড়ে আহাদের জ্বলন্ত চোখের দিকে। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর ভয়ঙ্কর ছিল যে রিধির গলা শুকিয়ে আসে। একটা ঢোক গিলতে নিয়েও পারল না, গলা খুসখুস করে কেসে উঠল। আদনান এক গ্লাস শরবত নিয়ে রিধির দিকে বাড়িয়ে ধরে। রিধি অবচেতন ভাবেই হাত বাড়িয়ে সেটা নিতে গেলে এক ঝটকা গ্লাসটা নিচে ছুঁড়ে মারে মেঝেতে। চূর্ণ বিচূর্ণ কাছে শব্দ হলে হল ঘরে সবাই চমকে উঠল। রিধি ছট করে উঠে দাঁড়িয়ে পড়ে। তার সমস্ত শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। হাত পা অনবরত কাঁপছে। এক কদম তার দিকে এগিয়ে আসতেই মাঝখানে আদনান বাদ সেদে দাঁড়ায় রিধিকে আড়াল করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে যায়। চোয়াল শক্ত করে রিধির দিকে তাকে কর্কশ গলায় বলল, রিদি সামনে আসো। এবার সিংহের মতো গর্জে উঠল। আদনান কিছুই বলল না, কেবল স্থির রিধিকে পিঠের আড়াল করে দাঁড়িয়ে রইল। আহাত এবার সিংহের মতো গর্জে উঠল, আদনান সরে যা আমার সামনে থেকে। তার কণ্ঠ এমন তীব্র ছিল যে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল, কিন্তু আদনান নড়ল না, বরং ঠোঁটে এক টুকরো হাসি খেলে গেল।
সেই হাসিটাই যেন আগুনে ঘি ঠেলে দিল আহাদের ভেতরে। সে এক ঝটকায় আদনানের কলার ধরে টেনে এনে ঘুষিয়ে বসিয়ে দিল মুখ বরাবর। সাথে সাথে হল ঘরের সব বসে থাকা হৃদির পুরো পরিবার দাঁড়িয়ে যায়। আহিয়ার আর ঈশানী একটু দৌড়ে এগিয়ে যায় হৃদিতার কাছে। হৃদি তখনও কাঁপছে। আহাত আবারও হাত তোলে, তখনই আশফাক মীর এসে বাধা দেয় তাকে। হাত ছটকা মেরে তাকে সরিয়ে দিয়ে আবারও এক ঘুষি বসিয়ে দেয়। হৃদি চোখে সামনে কেমন সব ঝাপসাই হয়ে গেল, তার কান ছিমছিম করছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। আফরোজা শেখ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ধমকে উঠলেন, এসব কি তামাশা করছো? এটা বাড়ি, তোমার রাজনীতির এটা মাত না। মারামারি করতে হলে বাড়ির বাইরে গিয়ে করো। আহাত দাঁতে দাঁত চেপে কটমট করে মায়ের দিকে বলল, এই ওরে এখানেই জ্যান্ত পুঁতে দিব আমি। আম্মা, কেন? ওর অপরাধ কি? কি করেছে ও? তোমার কোনো ফিতা ধরে টান দিয়েছে? ফিতা না আম্মা, ও আমার কলিজা ধরে টান দিছে। এই কথা শুনে পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সবাই তাকিয়ে আছে আহাতের দিকে, তার চোখে রাগ আর যন্ত্রণা একসাথে। আফরোজা শেখ আবারও ধমকে উঠলেন, মানে কি যা তা বলছো? ছাড়ো আদনানকে। আদনান ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তার ছোটে তখনও বাঁকা হাসি লেগে আছে। হাতের উঁচু পিচ দ্বারা নিজের ছোটে রক্ত মুছে নেয়। আহাত এবার ঘাড় কাত করে তাকা হৃদির দিকে। আহাদের ভয়ার্ত দৃষ্টি দেখে আতঙ্কে একবার পিছিয়ে যায়, আর আহাত কয়েক পা এগিয়ে আসে তার দিকে। হৃদির নাজুক শরীর কাঁপছে, হাতের তালু খামছে। আহাত আরো এক পা এগোতেই হৃদি আর তার সামনে বাদশাতে দাঁড়ায় তারেক রায়ান। আহাত বিরক্ত হয়ে ফ্রুচিয়ে তাকায় তারেক রায়ানের দিকে। দুজনের মুখোমুখি হওয়াতে হল ঘরে এক থমথমে পরিবেশ সৃষ্টি হয়। তারেক রায়ান সরাসরি আহাদের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ গম্ভীর গলায় বললেন, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবেন মিস্টার আহাদ। আমার মেয়ে এসব ঝগড়া মারামারি ভয় পায়। এই কথা বলে সে একবার তাকালো রিদিতার দিকে। আহাদ রাগান্বিত হয়ে এক আঙুল উঁচিয়ে কিছু একটা বলতেই যায়, আর তখনই পাশ থেকে আশফাক মীর এসে তার হাত ধরে নামিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, কি করছিস আহাত? নিজেকে সংযত রাখ। এটা হৃদিতার বাবা, উল্টাপাল্টা কিছু করিস না। আহাত ফুস করে ভেতর থেকে একটা নিঃশ্বাস ছেড়ে রাগ ঝাড়ার চেষ্টা করছিল। মাথা ঝাঁকে নিয়ে এক ঝলক তাকালো গুটিয়ে যাওয়া নিজের প্রেয়সীর দিকে। তার চোখে ছিল এক অজানা ব্যথা আর অপার ক্ষোভ। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরেই চলে গেল। তার পিছু পিছু ছুটল আশফাক মীর। এক মুহূর্ত নীরবতার পর উপরতলা থেকে ভাঙচুরের বিকট আওয়াজ ভেসে আসে। ভাঙচুরের শব্দ এতটা তীব্র ছিল যে পুরো বাড়িটাই কেঁপে উঠল। তার সাথে সাথে হলঘরে বসে থাকা প্রত্যেকেও কেঁপে উঠছে। রিধি চোখ বোঝে ফেলল, চোখের কোণে পানি জমে উঠল। আহাত নিজের রুমে এসেই তুল কালাম শুরু করে। তার নিঃশ্বাসের তীব্র গতি আর শরীরের প্রতিটি স্নায়ু যেন রাগে জ্বলে উঠেছে। এক নিমিষেই সাজানো রুমটাকে পরিণত করলো ধ্বংসস্তূপে। আশফাক মীর দরজার কাছে নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ। এবার কাছে এসে শান্ত করার চেষ্টা করছে। আহাত, রিল্যাক্স, শান্ত হ। কি করছিস? আহাত এবার আরো তেতে যায়। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে সামনে থাকা বড় আয়নায় এক ঘুষি বসিয়ে দেয়। তার সাথে সাথে আয়নার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। আহাতের হাত থেকে চপ চপ করে রক্ত পরে। আহাত সেটা আর পরোয়া না করে গর্জে উঠল, আমাকে শান্ত থাকতে বলছো? আমাকে? আশফাক মীর এগিয়ে এসে ধরতে গেলেন তার হাত, কিন্তু আহাত সেই হাত ঝাটকা মেরে সরিয়ে দেয়, দিয়ে হুঙ্কার দিয়ে ছাড়ে, আমি সব ছাড়খাড় করে দিব, সব। রাগে তার বুক উঠানামা করছে। পায়ের কাছে পড়ে থাকা চেয়ারটাকে আবারও লাথি মেরে দূরে সরিয়ে দিল। আশফাক মীর এবার বিরক্ত হয়ে বললেন, তোর যা ইচ্ছে তাই কর, আমি নিচে গেলাম। তবে একটা কথা মাথায় রাখিস, তোর এমন আচরণের জন্যই কিন্তু তুই হৃদিতাকে হারাবে। চাচ্চু। আশফাক মীর আর এক মুহূর্ত দেরি করলো না, বড় বড় পা ফেলে সেখান থেকে দ্রুত বেরিয়ে এলো। আফরোজা শেখ এখনো অতিথিদের সামনে নিজের ভারসাম্য রাখার চেষ্টা করছেন। মুখে সৌজন্যের হাসি, কিন্তু ভেতরে একরাশ লজ্জা আর ক্লান্তি। অপরাধবোধ গলায় বললেন, আমার এই ছেলেটা একটু বদমেজাজি, কিছু মনে করবেন না প্লিজ। আসলে সব ভাই বোনের মধ্যে ওর রাগটা একটু বেশি। হুটহাট রেগে যায়, আবার একটু পরে ঠিক হয়ে যাবে।
আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না, আদনান কিন্তু একদমই এরকম না। তারেক রায়ান হালকা হাসার চেষ্টা করে বলল, জি, আমরা আগে থেকেই আপনার ছেলের সম্পর্কে জানি আর আদনানের সম্পর্কেও খোঁজ খবর নিয়েছি। আমাদের কোনো আপত্তি নেই, আপনি বিয়ের কথাবার্তা এগোতে পারেন। এই কথায় আফরোজা শেখের চোখে ঝিলিক ফুটে উঠল। এই মুহূর্তে তার ক্লান্ত মুখে ফিরে এলো রাজকীয় প্রশান্তি। হালকা হাসি হেসে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, তাহলে এবার তো মিষ্টি মুখ করাই যায়। হালিমা, বাণীকে বলো মিষ্টি নিয়ে আসতে। হালিমা বেগম থরফরিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। চারিদিকে আবার কথাবার্তা শুরু হলো, কিন্তু পরিবেশ একটা টান টান নীরবতা এখনো রয়ে গেছে। সবার মনেই লেগে আছে একটু আগে ঘটে যাওয়া ঝড়ের প্রতিধ্বনি। এই সময় আহিয়া এসে বসে বৃদ্ধির পাশে। এতে বৃদ্ধি একটু সরে বসে। আহিয়া অবাক রিধির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? আসার পর থেকে তুই আমার সাথে কথা বলছিস না কেন? রিধি ঠোঁট চেপে ফিসফিস করে বলে উঠল, কি কথা বলবো তোর সাথে? আজকে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য তুই দায়ী। আহিয়া বেশ খানিকটা অবাক হয়ে যায়। চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে বলল, আমি কি করেছি? তুই তোর মাকে বলেছিস আমাকে যেন আদনানের জন্য বউ করে আনে, তাই না? আহিয়ার ঠোঁট জোড়া ফাঁক হয়ে যায়। সে এক মুহূর্তেই থম মেরে বসে থাকে। অতঃপর রিধির কানে ফিসফিস করে বলল, আজব, আমি যখন জানি তুই ভাইয়াকে ভালোবাসিস, তাহলে আমি আদনান ভাইয়ের কথা কেন বলবো? বিশ্বাস কর রিধি, আমি আম্মুকে কিছুই বলি নাই। রিধি চোখে অবিশ্বাসের ছায়া নিয়ে তাকালো তার দিকে। সেদিনও তো তুই আদনানের কথা বলেছিলি, আমি বিশ্বাস করি না। আমি সত্যি বলছি, আম্মু নিজ থেকে আদনান ভাইয়ের জন্য তোকে পছন্দ করছে। আর তাছাড়া আমি তো নিজেও জানতাম না যে আদনান ভাইয়ের জন্য যে মেয়ের কথা বলছে সেটা তুই। আজকে তোকে দেখে আমিও অবাক হয়েছি। রিধির চোখ কুঁচকে তাকিয়ে আছে আহিয়ার দিকে তাকিয়ে বলল। তার মুখের অভিব্যক্তি ধীরে নরম হয়ে এলো। সে বুঝতে পারছে আহিয়া সত্যি বলছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিচু গলায় বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর বলতে হবে না। আহিয়া একটু স্বস্তি পেল। চোখ তুলে তাকাতে অনিচ্ছাকৃত ভাবে দৃষ্টি আটকে গেল আদনানের দিকে। আদনান তখন তাদের দিকেই তাকিয়ে আছে। আহিয়ার অস্বস্তিতে একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। এমন সময় সিঁড়ির ধাপে পায়ের শব্দ হতেই ড্রয়িং রুমে বসা সবার চোখ ঘুরে যায় সেই দিকে। আহাত কেমন নির্লিপ্ত ভঙ্গিতে নেমে আসছে, হাতে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে। সে সিঁড়ির ধাপে পা রেখে সরাসরি তাকায় রিধির দিকে। হাতে থাকা ব্যান্ডেজ দাঁতের সাহায্যে গিট দিয়ে উঁচু গলায় ডেকে উঠল, কোকো, সিরিয়াস? আহাতের ডাক শুনে সঙ্গে সঙ্গে হাজির হলো তার দুই পোষা কুকুর। আহাত একটু ভঙ্গি করে করে নিয়ে এসে বসলো ড্রয়িং রুমের এক কোনায় সোফায়। টেবিল থেকে একটা লাল বল নিয়ে পা দুটো টেবিলের উপর তুলে দিল। এরপর একরকম খেলতেই শুরু করলো তার দুই পোষা প্রাণীর সাথে। একবার লাল বলটা ছুঁড়ে মারে দূরে, আর তার পোষা কুকুর দুটো দৌড়ে গিয়ে মুখে তুলে এনে আহাদের হাতে তুলে দেয়। তার এই অদ্ভুত ভঙ্গিমা আর খেলায় ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই তো একটু আগেই কত তুলকালাম করলো, অথচ এখন সম্পূর্ণ শান্ত। আহাত এবার লাল বলটা ছুঁড়ে দিয়ে জোরে ডেকে উঠল, ঋতু, ঋতু। ঋতু তাকাতেই আহাত দু আঙুল দিয়ে ইশারায় কাছে ডাকলো। ঋতু দ্রুত আহাদের সামনে এসে দাঁড়ালো। আহাত ঘাড় বাঁকিয়ে তাকালো আদনানের দিকে। অতঃপর হালকা হেসে বলল, বাড়িতে বিয়ে হচ্ছে অথচ আমি মিষ্টি পেলাম না। যা মিষ্টি নিয়ে আয়, কুইক। এবারে দৌড়ে গিয়ে ট্রেতে করে মিষ্টি নিয়ে এলো। আহাত ছুঁচ কামড়ে মিষ্টির দিকে তাকিয়ে থেকে হঠাৎ জোরে হেসে উঠল, একটা উগ্র অচেনা হাসি। আফরোজা শেখ ছেলের এমন অদ্ভুত কাণ্ডে বিরক্তই হলেন। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতে আহাত তার হাসি থামিয়ে দিল। এরপর একটা মিষ্টি তুলে নিয়ে আদনানের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে পড়ল, বেস্ট অফ লাক ভাইয়া। আদনানের মুখ শক্ত হয়ে গেল। তার চোয়াল বেশি টান চান। ভালো করে বুঝতে পারলো আহাত ভেতরে ভেতরে কোনো ষড়যন্ত্র করছে। আহাত তার পোষা কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে বললাম, তোরাও মিষ্টি মুখ করবি নাকি? হা কর, হা কর, হা। আহাদের এইসব কর্মকাণ্ডে উপস্থিত সবাই বিরক্ত হলো। তারেক রায়ানের ধৈর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। তবু নিজেকে সংযত করে শক্ত হয়ে বসে রইলেন। ফরিদা বেগম চুপচাপ বসে শুধু তাকিয়ে রইলেন।
তবে তানভীরের কাছে বিষয়টা খুবই কৌতূহলী মনে হলো। সে আহাদের ভাবভঙ্গিতে মাঝে মাঝে হেসে ফেলে। রিধি আহাদের এই পরিবর্তনের কারণ বুঝতে পারল না। কেমন অস্থিরতা হলো তার। নিজেকে সামলাতে উঠে উপরের দিকে যেতে নেয়, তখনই আফরোজা শেখ জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছেও? জি জি, ওয়াশরুমে। তিনি সাথে সাথে আদনানের দিকে তাকিয়ে বলেন, আদনান, রিদিতাকে উপরে নিয়ে যাও। আদনান বিরক্ত মুখে উঠে রিদিতাকে নিয়ে উপরে চলে যায়। তারা করিডোর পার হতে আহাদ তরক করে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে তাদের পেছনে সিঁড়ি ভাঙতেই লাগলো। চোখে বিদ্রুপের হাসি। দুই কুকুর তার পেছনে ছুটল। আদনান রিদিতাকে আহিয়ার রুমের কাছে রেখে নিজের রুমে চলে যায়। রিদি আর আহিয়ার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবারও বেরিয়ে আসে। আর তখনই সামনে পড়ে আহাদের। রিদির বুকটা ধরফর করে ওঠে। একটা শুকনো ঢোক গিলে আহাদ হালকা হেসে বিদ্রুপ মেশানো গলায় বলল, আমাকে ভয় পাচ্ছেন নাকি ভাবিজি? আহাদের মুখে ভাবি ডাক শুনে মুহূর্তে রিধির জগৎটা উঠে গেল। সে কি ঠিক শুনছে? আহাদ রাজা তাকে ভাবি সম্বোধন করছে। রিধিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আহাদ হাসলো আরো প্রশস্ত হয়ে। আহাদ একটু ঝুঁকে এসে দু আঙুলে তুড়ি বাজিয়ে বলল, ভাবিজি, পুরুষ নারীর চোখে প্রেমে পড়ে, পুরুষ কিন্তু নারীর চুলের প্রেমে পড়ে, পুরুষ কিন্তু নারীর আঙ্গুলের মায়া পড়ে, পুরুষ কিন্তু নারীর ছায়াতেও মায়ায় পড়ে ভাবিজি। বাকি কথাগুলো নাই বললাম। সাবধান ভাবিজি, দেবর পড়ে যেতে পারে মায়ায়। তার কথা শুনে রিধি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এক চিলতে পরিমাণ নড়ার শক্তিও যেন তার নেই। আহাত পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো রিধিকে। রিধির মনের অবস্থা বুঝতে পেরে ছোটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাই দা ওয়ে, শাড়িটা সুন্দর, শাড়িটা মানিয়েছে আপনার শরীরে। এই বলে একটা চোখ টিপে দিয়ে পাশ কাটিয়ে রিধির গা ঘেঁষে চলে গেল। রিধি পাথরের মূর্তির মতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই তার পাশে রুম থেকে আদনান বেরিয়ে আসে। রিধিকে এভাবে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের দ্বিধা করে এগিয়ে যায় তার দিকে। কাছে সে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? রিধি চোখ তুলে তাকায় আদনানের দিকে। এই প্রথম আদনান কোনো কথা বলছে তার সাথে। রিধি এক মুহূর্ত তাকিয়ে থাকে তার চোখের দিকে, বোঝার চেষ্টা করে আসলে তার জীবনের মোড় কোন দিকে ঘুরতে চলেছে। আদনান কুচকাতে রিধি মাথা নেড়ে বলল, না না না, কিছু না। তাহলে নিচে যাই। রিধি শুধু চোখের ইশারা করলো। এরপর দুজনেই করিডোরে পেরিয়ে নিচের দিকে হাঁটা দিল। তাদের কাছে এসে আহাদ নিজের খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলিয়ে একটা বাঁকা রহস্যময় হাসি দিল। ড্রয়িং রুমে যেন নিস্তব্ধতার এক অদ্ভুত আস্তরণ পড়েছে। ঘড়ির চিকচিক শব্দটা যেন এই নীরবতার বুক চিরে প্রতিধ্বনি হচ্ছে। উপরতলা থেকে ধীরে ধীরে নামছে আদনান আর রিধিতা। দুজনের মুখেই যেন কিছু অনুচ্চারিত অনুভবের ছায়া। রিধি নেমেই গিয়ে বসলো আহিয়ার আর হালিমা বেগমের মাঝখানে, আর আদনান গিয়ে বসলো সোফার উপর অপর প্রান্তে। আহাদ উপরের করিডোরের গ্রিলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ যেন ছুরির মতো বিদ্ধ হয়ে আছে সোজা রিধির উপর। রিধি তখন কথা বলছে হালিমা বেগমের সাথে, কিন্তু হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামলো আহাদের সেই গাঢ় বাদামি চোখের চাহনিতে। রিধির বুকটা কেঁপে উঠল অজানা অনুভবে। অস্বস্তি চেপে রেখে সামান্য নড়ে বসল, কিন্তু আহাদের চোখে চলল না। সে তাকিয়ে রইল নিবিষ্ট, তীব্র এবং ভেতর থেকে জ্বলন্ত অগ্নিদাহ নিয়ে। অদ্ভুত চোখাচোখি এড়ালো না বিচক্ষণ আফরোজা শেখের দৃষ্টি। তার কপালে গভীর ভাঁজ পড়ল নিজের ছেলের পাগলামো। আর এই মুহূর্তে রীতির দিকে তাকিয়ে থাকা চোখের ভাষা পড়তে বেশিক্ষণ সময় লাগলো না তার ছেলের সেই চোখের ভাষা তাকে ভীত করলো। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা বয়ে গেল। একটা প্রশ্ন যেন বুকের ভেতর কেঁপে উঠল নিঃশব্দে, তবে কি আমি কোনো ভুল করছি? ঠিক সেই সময়ে মূল দরজা খুলে প্রবেশ করলেন আমজাদ মীর। তার আগমনে ঘরের বাতাসে যেন এক ভারী স্রোত বয়ে গেল। সবার দৃষ্টি ঘুরে গেল তার দিকে। গম্ভীর সুউচ্চ, কিন্তু মুখে অল্প ক্লান্তি ছাপ। দরজার কাছে দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত থেমে গেলেন। তার চোখে বিস্ময়। তর্জনী আঙুল দিয়ে কপাল ঝুলকে ভাবতে লাগলো, তাকে বলা হয়েছিল যেন আজকে একটু আগেই আসে। কাজের চাপে সে কথা ভুলে গিয়েছিলেন। এখন এসে দেখছেন ঘটনার গতি তার অনুপস্থিতও থেমে নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন হল ঘরের মাঝখানে। তারেক রায়ান তাকে দেখে শ্রদ্ধা ভরে উঠে দাঁড়ালেন। আমজাদ মীর এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলেন, অতঃপর
মুখে হালকা হাসি এনে বললেন, আরে বসুন বসুন, এখন তো কেবল সম্পর্কের শুরু। দুজন মিলে গল্পগুজব করব, জমে আড্ডা দেব, সেসব তো এখনো বাকি আছে।